আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত দর্শক, সম্মানিত অভিভাবক, শিক্ষক মন্ডলী, পিইসি অনলাইন স্কুলের পক্ষ থেকে কবিতা আবৃত্তি অনুশীলনের জন্য আহ, শ্রেণীভিত্তিক কার্যক্রম বলা যেতে পারে, ক্লাসের মতো যে প্রোগ্রাম, ছন্দশীলন প্রোগ্রাম আপনারা দেখছেন। অনুষ্ঠানে আপনাদের আমি মোহাম্মদ নজরুল ইসলাম রাজশাহী থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই প্রোগ্রামে প্রশিক্ষক হিসাবে আছেন দুইজন সুদক্ষ আবৃত্তি শিল্পী, রাঙামাটি থেকে জনাব মোহাম্মদ কামরুল হাসান স্যার, এবং আছেন চট্টগ্রাম থেকে ফেরদৌসী শান্তা ম্যাম। এবং আমাদের সাথে উপস্থিত আছে আজকে 4 জন শিক্ষার্থী উপস্থিত থাকার কথা, 2 জন নেটওয়ার্ক জটিলতার কারণে এখনো যোগ দিতে পারেনি। আমাদের সাথে যুক্ত আছে মুন ইসলাম গোপালগঞ্জ থেকে এবং ঢাকা থেকে তাফিমুল তাসরিফ। তো আজকে স্টুডিওতে যারা আছে এবং সুপ্রিয় দর্শক যারা দেখছেন তাদেরকে পিইসি অনলাইন স্কুলের পক্ষ থেকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি। আসলে আমার বলার কোনো কথা নেই। আমরা পিইসি অনলাইন স্কুল সেই মে মাসের 21 তারিখ থেকে এ পর্যন্ত বিভিন্ন যে পাঠদানের কার্যক্রম অনলাইনে আমরা চালিয়ে গিয়েছি, এবং আপনারা দর্শক এবং সুপ্রিয় শিক্ষার্থী সবাই পিইসি অনলাইন স্কুলকে ভালোবেসে আমাদের সাথে এই দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন। সেজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সময়ে যেহেতু আমাদের এখন ক্লাসের চাপ নেই, পড়ার চাপ নেই, এখন আমরা বই থেকে কিছুটা দূরে, সেজন্য পিইসি অনলাইন স্কুল বিভিন্ন ধরনের কো কারিকুলার যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলো হাতে নিয়ে সেই প্রোগ্রামগুলো নিয়ে চেষ্টা করে যাচ্ছে শিক্ষার্থীদের সাথে থাকতে, শিক্ষার্থীদের কাছে থাকতে। তারই ধারাবাহিকতায় পিইসি অনলাইন স্কুল নিয়ে এসেছে কবিতা আবৃত্তি অনুশীলনের এই দারুণ একটি প্রোগ্রাম। এটা মূলত একটা ক্লাসে একজন শিক্ষক যখন শিক্ষার্থীদেরকে যেভাবে কবিতা আবৃত্তি শেখানোর কথা ঠিক সেইভাবেই প্রোগ্রামটিকে আমরা সাজানোর চেষ্টা করেছি। আমাদের 2 জন প্রশিক্ষক ইতিমধ্যে সারা দেশে কবিতা আবৃত্তিতে তারা ব্যাপক সুনাম কুড়িয়েছেন, সুনাম অর্জন করেছেন, আপনাদের ভালোবাসা পেয়েছে। আমি আশা করি সেই ধারাবাহিকতায় এই প্রোগ্রামটিও আপনাদের কাছে খুবই জনপ্রিয় হবে, এবং আমরা আশা করছি যে আপনাদের ভালোবাসা আবারও পাবো। তা আমি আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি আমাদের 2 জন সুদক্ষ প্রশিক্ষক। তো আমি শুরুতেই চলে যাচ্ছে আমাদের কামরুল হাসান স্যারের কাছে, রাঙ্গামাটি থেকে। কামরুল হাসান স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি প্লিজ আনমিউট করতে হবে। হ্যাঁ, আসসালামু এখন আলাইকুম। আপনি স্যার আপনার প্রোগ্রাম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত সুধীমণ্ডলী, আমি মোহাম্মদ কামরুল হাসান, সহকারী শিক্ষক, দক্ষিণ বরুণাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং আমার সাথে আজকে আছেন, ম্যাম পরিচয় দিন। আনমিউট। দুঃখিত। আমি সাথে আছি কালাম ফেরদৌসী শান্তা, সহকারী শিক্ষক, চরণদ্বীপ শিকদারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালখালী, চট্টগ্রাম থেকে। শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি পিএসসি অনলাইন স্কুলের কাছে আমাদেরকে এরকম একটি দায়িত্ব দেওয়ার জন্য। আসলে কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে আমাদের এই এই ধরনের চর্চাগুলো অব্যাহত থাকা উচিত। স্যারদেরকে এরকম সুন্দর একটি আয়োজন করার জন্য আমাদের 2 জনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আমরা বেশিক্ষণ কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল সেশনে চলে যাচ্ছি। স্যারের অনুমতি নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। শুরুতেই আমরা শান্তা ম্যামের কাছ থেকে কিছু একটি শুনবো। ধন্যবাদ স্যার আপনাকে। আমি আমার আজকে যে ছোট্ট ছোট্ট সোনামণিরা যুক্ত আছে, আমাদের সাথে আরো 2 জন যুক্ত হওয়ার কথা ছিল, নেটওয়ার্ক জটিলতার কারণে যুক্ত হতে পারিনি। এবং যারা দেখছেন, এবং আমি জানি আমার অনেক ছোট্ট সোনামণিরা দেখছো, তাদের জন্য আমি একটি ছোট্ট কবিতা শোনাচ্ছি, মজার একটি কবিতা। তোমরা শুনে থাকতে পারো কবি সুকুমার রায়ের কথা। আমি আজকে কবি সুকুমার রায়ের একটি মজার কবিতা পড়ে শোনাচ্ছি। পড়ছি সুকুমার রায়ের কাতুকুতু বুড়ো। আর যেখানে যাও না রে ভাই, সপ্ত সাগর পার, কাতুকুতু বুড়োর কাছে যেও না, খবরদার।
সর্বনেশে বৃদ্ধ সে ভাই, যেও না তার বাড়ি। কাতুকুতুর কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নাড়ি। কোথায় বাড়ি কেউ জানে না, কোন সড়কের মোড়ে। একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে। বিদঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশি। শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি। না আছে তার মুন্ডু মাথা, না আছে তার মানে, তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে। কেবল যদি গল্প হতো তাও থাকা যায় সয়ে। গায়ের উপর সুরসুরি দেয় লম্বা পালক লয়ে। কেবল বলে হু হু হু, কেষ্টদাসের পিসি। বেচত খালি কুমড়ো কচু, হাঁসের ডিমার টিসি। ডিমগুলো সব লম্বা মতন, কুমড়োগুলো বাঁকা। কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা। অষ্টপ্রহর গাইতো পিসি আওয়াজ করে মিহি, ম্যাও ম্যাও ম্যাও, বাকুম বাকুম, ভোঁ 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 চিহি। এই না বলে কুটুত করে চিমটি কাটে ঘাড়ে। খ্যাংরা মতন আঙুল দিয়ে খোঁচায় পাঁজর ঘাড়ে। তোমায় দিয়ে সুরসুরি সে আপনি লুটোপুটি। যতক্ষণ না হাসবে তুমি, কিচ্ছুতে নাই ছুটি। কি বন্ধুরা, কেমন লাগলো তোমাদের চমৎকার। আমার ছোট্ট বন্ধুরা কেমন বন্ধুরা? লাগলো? আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ। আশা করছি প্রত্যেকের কাছেই ভালো লেগেছে। এখানে ভালো লাগার সবচাইতে বড় যে বিষয়টি, আসলে আমরা সবাই পড়তে পারি, কিন্তু একটু ভিন্নভাবে, একটু সুন্দরভাবে, শুদ্ধ উচ্চারণে, প্রমিত উচ্চারণে যখন আমরা সেটিকে পড়ি, তখন হয়ে যায় আবৃত্তি। দর্শক শ্রোতা এবং আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আমাদের সাথে থাকলে এমনভাবে সবাই আবৃত্তি করতে পারবেন। আমরা শুরু করছি আমাদের আজকের মূল সেশন। স্যার, আমার সাউন্ডটা কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা? জি স্যার, দেখতে পাচ্ছি। ছন্দশীলন। ছন্দশীলন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতি শুক্রবারে বিকাল 4টায় বন্ধুরা যুক্ত হব আমাদের কথোপকথন শেখার এই অনুষ্ঠানে, যার মধ্যে দিয়ে আমরা সুন্দরভাবে কথা বলতে শিখব এবং আবৃত্তি করতে শিখব। সবাই কি দেখতে পাচ্ছি? শান্তা ম্যাম, দেখতে পাচ্ছি? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, জি স্যার, দেখতে পাচ্ছি। ছন্দশীলনে আমরা পর্যায়ক্রমে যা যা শিখব। প্রথমত প্রাথমিক প্রস্তুতি, আমাদের আবৃত্তি শেখার জন্য আমাদের যে প্রস্তুতি দরকার সেটি সম্পর্কে আমরা জানব। প্রমিত উচ্চারণ ও উচ্চারণগুলো পরীক্ষা করব। বাকযন্ত্রের জড়তা দূরীকরণের জন্য আমরা কিছু ব্যায়াম করব, স্বরচর্চা করব, কবিতার ভাব ও রস এগুলো সম্পর্কে কিছুটা ধারণা নেব,
আবেগ প্রকাশ, কবিতা নির্মাণ ও উপস্থাপন শৈলী সম্পর্কে আমরা জানব। এটি আমরা পর্যায়ক্রমে জানব। বলেছি যে প্রতি শুক্রবারে বিকাল 4টায় আমাদের এই প্রোগ্রামটি চলবে ধারাবাহিকভাবে। আজ আমরা জানব প্রাথমিক প্রস্তুতি সম্পর্কে। প্রাথমিক প্রস্তুতি, কবিতা আবৃত্তির জন্য প্রাথমিক প্রস্তুতি বলতে যা যা আছে আমরা তা নিয়েই আজকে প্রথম দিনে একটু আলোচনা করব। প্রথমে তোমাদের কাছে প্রশ্ন বা আমার দর্শকদের কাছে প্রশ্ন, কবিতা কি? কবিতা বলতে আমরা কি বুঝি? সবাই কমেন্ট করতে পারি, কমেন্টে লিখতে পারি কবিতা কি। পাশাপাশি আমার স্যার সাথে, আমি বলতে পারি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, বলো। কবিতা হচ্ছে এমন কিছু লেখা যা দ্বারা কোনো কবি বা সাহিত্যিক তাদের মনের ভাব প্রকাশ করেন এবং তা দ্বারা আমাদের একটি নৈতিক শিক্ষা দান করেন। এবং এই হ্যাঁ, কবিতা বিভিন্ন চমৎকার বলে, তাল এবং ছন্দের দ্বারা তৈরি হয়ে থাকে। চমৎকার চমৎকার। আর কেউ বলবে? তাশরিফ বলবে? ম্যাম, শান্তা ম্যাম? শান্তা ম্যাম শুনতে পাচ্ছেন? আমরা সংজ্ঞার দিকে যাই। কবিতা হচ্ছে কবিতা শ্রুতি নান্দনিক শব্দের সমন্বয়ে তালে ও ছন্দে বিন্যস্ত আবেগঘন বিশেষ অর্থ প্রকাশক কথন বা লেখন। কবিতা কি? আমি আবারও পড়ছি। কবিতা শ্রুতি নান্দনিক শব্দের সমন্বয়ে তালে ও ছন্দে বিন্যস্ত আবেগঘন বিশেষ অর্থ প্রকাশক কথন বা লেখন। তাহলে আমরা সংজ্ঞা থেকেই বুঝতে পারছি কবিতায় কি কি থাকে। কবিতায় থাকে শ্রুতি নান্দনিক শব্দ। বন্ধুরা, কবিতায় যে শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো কিন্তু শুনতেও ভালো লাগে। যে শব্দগুলো শুনতে ভালো লাগে সে শব্দগুলোকেই কবিতায় বেশি ব্যবহার করা হয়। এরপরে কবিতায় থাকে তাল। আমরা তাল সম্পর্কে সবাই জানি। কবিতায় তাল থাকে, রিদম থাকে। তারপরে কি থাকে? ছন্দ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটু বলে রাখি, কবিতায় ছন্দ থাকে, তবে সব কবিতায় ছন্দ নাও থাকতে পারে। কিছু কিছু কবিতা আছে যেগুলোতে ছন্দ নেই, সেগুলোও কিন্তু কবিতা। আর কি থাকে? আবেগ থাকে। কবিতায় আবেগ থাকে। আর কি থাকে? অর্থ প্রকাশক। তোমরা দেখবে সব কবিতা অর্থ প্রকাশ করে। কিছু কিছু কবিতা আছে যেগুলো শাব্দিক অর্থই না, তার অর্থগুলো হরেক রকম হতে পারে, ভিন্ন রকম হতে পারে। এগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমরা এরপর স্লাইডে যাই। কবিতার প্রকারভেদ। না, তার আগে আমরা একটু দেখি, আবার একটু মিলিয়ে দেখি। তোমরা যারা বলেছিলে আমি আবারও একটু পড়ে শোনাচ্ছি। কবিতা শ্রুতি নান্দনিক শব্দের সমন্বয়ে তালে ও ছন্দে বিন্যস্ত আবেগঘন বিশেষ অর্থ প্রকাশক কথন বা লেখন। তাশরিফ, তুমি কি দেখতে পাচ্ছ? তাশরিফ একটু পড়ে শোনাও। আমি পড়ে শোনাবো। কবিতা শ্রুতি তনিক শব্দের ধয়ে তালে ও ছন্দে বিন্যস্ত আবেগন বিশেষ অর্থ প্রকাশক কথন বা লেখন। আচ্ছা, এরপরে মন বলো কি কি থাকে। আমি নিচে যেগুলো লিখেছি লাল অক্ষরে। শ্রুতি নান্দনিক শব্দ, তাল, ছন্দ, আবেগ এবং অর্থ প্রকাশক। আচ্ছা, এরপরে আমরা দেখি কবিতার প্রকারভেদ। কবিতা আমরা তো পড়েছি নাকি?
সেই একেবারে শিশু শ্রেণী থেকেই কবিতা আমরা ছড়াগুলো আমরা দেখি, ছড়া থেকে শুরু করে আমরা আস্তে আস্তে যখন উপরের ক্লাসে যাই চমৎকার চমৎকার অনেক ধরনের কবিতা পড়ি না, সেই কবিতার গুলোর যে প্রকারভেদ আছে সেগুলো আমরা একটু দেখি। কবিতার প্রকারভেদ, কবিতা মূলত দুই ধরনের হয়ে থাকে, ছন্দ অনুযায়ী এক ধরনের কবিতা এবং বিষয় অনুযায়ী এক ধরনের কবিতা হয়ে থাকে। এই দুইটা হচ্ছে মূল প্রকারভেদ। কবিতার ছন্দ অনুযায়ী প্রকারভেদ হয় আর বিষয় অনুযায়ী প্রকারভেদ হয়। এবার দেখি আমরা ছন্দ অনুযায়ী প্রকারভেদ। ছন্দ অনুযায়ী কবিতা কয় ধরনের হয় আমরা একটু দেখি। ছন্দ অনুযায়ী স্বরবৃত্ত ছন্দ, প্রথমটি হচ্ছে স্বরবৃত্ত ছন্দ, এরপরে হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ, এরপরে দেখি অক্ষরবৃত্ত ছন্দ, সনেট, গদ্য কবিতা। ছন্দ অনুযায়ী এখানে কয় ধরনের পেলাম বন্ধুরা? 5 ধরনের। 5 ধরনের। হ্যাঁ, একটু পড়ে শোনাও। স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, সনেট এবং গদ্য কবিতা। গদ্য কবিতা, ধন্যবাদ। আমরা এবার একটু দেখি স্বরবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত ছন্দের কবিতাগুলো বা ছড়াগুলো কি কি আমরা একটু দেখি। বৃষ্টি পড়ে টাপুরি টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যার দান। এটি হচ্ছে স্বরবৃত্ত ছন্দের। এরপরে আমরা দেখি মাত্রাবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দ, তোমরা রবীন্দ্রনাথের কবিতা কি পড়ো? সোনার তরী কবিতা আছে, হ্যাঁ, সোনার তরী কবিতাটি যদি পড়ে থাকো দেখবে সেখানে আছে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। এটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। আরো যদি বলি রানার রানার রানার, রানার চলেছে পায়ে ঝুমঝুম, ঘন্টা বাজছে রাতে। ঠিক আছে, রানার কবিতাটাইও মাত্রাবৃত্ত ছন্দ। এরপরে আসি আমরা অক্ষরবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দ বলতে পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। আমাদের অত্যন্ত পরিচিত কিছু কবিতা না? এটি হচ্ছে, এখন যেটি পড়লাম সেটি হচ্ছে অক্ষরবৃত্ত। আরো 2 ধরনের আছে, সনেট, গদ্য কবিতা। সনেট, সনেট কোনগুলো? সনেট হচ্ছে তোমরা জেনে থাকবে মাইকেল মধুসূদন দত্ত, নাম শুনেছ? মাইকেল মধুসূদন দত্ত উনি যে কবিতাগুলো লিখেছেন তার মধ্যে বেশ কয়েকটি সনেট রয়েছে। কপোতাক্ষ নদ তুমি পরমুর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। এই কবিতাগুলোতে মোট চরণ থাকে 14টি। প্রথম স্তবকে থাকে 8টি চরণ এবং পরের স্তবকে থাকে 6টি চরণ। মোট 8, 6, 14 চরণের এই কবিতাগুলো হয়ে থাকে। এরপরে আছে গদ্য কবিতা। গদ্য কবিতা এগুলো অনেকটা গল্পের মতো এগুলো কবিতা। এবার এসো বন্ধুরা, আমরা একটু দেখি স্বরবৃত্ত ছন্দের কবিতা। তোমরা কি বলতে পারবে স্বরবৃত্ত ছন্দের একটি কবিতা? কোনটি স্বরবৃত্ত ছন্দের কবিতা? স্যার, আমার ছোট সোনামণিদের জন্য আমি একটু বলে দিব। হ্যাঁ, অবশ্যই। ছোট্ট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই এই ছড়াটি শুনেছো। কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল, তাই তো খোকা রাগ করেছে, ভাত খায়নি কাল। শুনেছো না তোমরা সবাই? এই ছড়াটি কি শুনেছো তোমরা? তাশরিফ, মন? না, আমি আগে শুনিনি কখনো। এটা শুনুনি? আচ্ছা, তাশরিফ শুনেছো? নো মিস। ও নো।
আচ্ছা, সমস্যা নেই। আমি জানি আমাদের অনেক সোনামণিরা এই ছড়াটি পড়েছো, অনেকেই পড়েছো যারা দেখছো। এই ছড়াটি আমরা কি বলবো, এটি হচ্ছে একটি স্বরবৃত্তের ছন্দ। ধন্যবাদ স্যার। এরপরে ম্যাম মাত্রাবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দ, এই ছন্দের আমরা মূলত এখানে কিন্তু বন্ধুরা, আমরা কিন্তু এখানে প্রকারভেদ জানার জন্য আমরা এগুলো বলছি না। আমরা প্রকারভেদগুলো আমরা পড়তে পড়তে তখন জানবো, আবৃত্তি শিখতে শিখতে তখন জানবো। আমাদের এগুলো জানতে হচ্ছে সেজন্যই স্বরবৃত্ত ছন্দের যে কবিতাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দ্রুত পড়তে হয়, আর সেগুলো কিন্তু অনেকটা ছড়ার মতো হয়ে থাকে। সেজন্যই আসলে তোমাদের সাথে একটু পরিচিত করিয়ে দেওয়া। এবার এসো আমরা বিষয় অনুযায়ী প্রকারভেদগুলো দেখি। আমরা কিন্তু বিভিন্ন বিষয়ের কবিতা পড়ে থাকি। স্বাধীনতা বিষয়ক কবিতা হয়ে থাকে, অনুপ্রেরণামূলক হয়ে থাকে, ইসলামিক অনেক ধরনের লেখা কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন। তারপরে উপদেশমূলক লেখা আছে। 21-এর কবিতা, আমাদের ভাষা শহীদদের নিয়ে যে লেখাগুলো আছে সেগুলো হচ্ছে 21-এর কবিতা। তারপরে আছে কষ্টের কবিতা, কষ্ট নিয়ে যে লেখাগুলো লেখা হয়, যে কবিতাগুলো, সেগুলো হচ্ছে কষ্টের লেখা। ছোটদের ছড়া, ছোটদের অনেক মজার ছড়া আছে যেগুলো ছোটদেরকে নিয়ে লেখা। তারপরে দুঃখের ছড়া, দেশের নারী নিয়ে, নীতি নিয়ে, প্রকৃতি নিয়ে, প্রেম নিয়ে, বসন্ত নিয়ে, বিদ্রোহ নিয়ে কে লিখেছেন বন্ধুরা? তোমরা সবাই জানো বিদ্রোহ নিয়ে লিখেছেন, হ্যাঁ সুন্দর, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এই বিদ্রোহী লেখা, দ্রোহের এই লেখাগুলো লেখার কারণেই আমাদের প্রিয় এই কবিকে বিদ্রোহী কবি বলা হয়েছে। তারপরে আছে বৃষ্টির কবিতা, বৈশাখের কবিতা, ভালোবাসার কবিতা, মা নিয়ে কবিতা, মে দিবস নিয়ে কবিতা, যুদ্ধ নিয়ে কবিতা। তারপরে আছে রম্য কোনগুলো? যেগুলো অনেকটা একটু ভিন্ন বা নান্দনিক টাইপের, যেগুলো পড়লে আমাদের কি পায়? হাসি পায়। তারপরে আছে রাজনৈতিক। রূপক কবিতা কোনগুলো? যে কবিতাগুলো সরাসরি অর্থ প্রকাশ করে না, সরাসরি যে অর্থ প্রকাশ করে সেটি কবিতার মূল উদ্দেশ্য নয়, সেটির অন্য ভিন্ন কিছু রূপ থাকে, সেজন্য সেগুলোকে বলা হয় রূপক। তারপরে আছে রোমান্টিক কবিতা, শীতের কবিতা। এই যত ধরনের কবিতা আছে বিষয় অনুযায়ী এগুলোকে আলাদা আলাদা করা যায়। এখানে তোমরা মনে করবে না যে এখানে যে কয়টি আছে শুধু এই কয়টি, আরো অনেক ধরনের হতে পারে। বন্ধুরা, এই হলো আমাদের কবিতার প্রকারভেদ। এরপরে আসি আমরা কবিতা আবৃত্তির লয়। কবিতা আবৃত্তির লয় বলতে আমরা কি বুঝি? কবিতা আবৃত্তি লয় মানে হচ্ছে গতি। এখানে কবিতা আবৃত্তির লয় বলতে বোঝাচ্ছে কবিতা আবৃত্তির গতি। পরেই বুঝতে পারছো বিলম্বিত লয় মানে হচ্ছে যেগুলো খুব ধীর গতিতে পড়তে হয়। মধ্য লয়, যেগুলো মাঝামাঝি গতিতে পড়তে হয়। তারপরে আরেকটি আছে দ্রুত লয়, যেগুলো খুব দ্রুত পড়তে হয়। আচ্ছা, চতুর্থ শ্রেণীতে কে পড়ছো? মন পালকি চলে কবিতাটা কি পারো? 2-1 লাইন। স্যার কোন কবিতা? পালকি চলে। জি স্যার। হ্যাঁ, 2-1 লাইন একটু পড়ে শোনাও। পালকি চলে গগন তলে আগুন জ্বলে। আচ্ছা,
সুন্দর। আমরা মুনের কণ্ঠে যেটুকু শুনলাম, মুন কেমন করে পড়ছিল? পালকি চলে পালকি চলে, গগন তলে আগুন জ্বলে। এটা কি এটা যদি আমরা এরকম পড়তাম, পালকি পালকি চলে পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, এভাবে পড়লে কি সুন্দর লাগবে, নাকি মুন যেভাবে পড়েছে সেভাবে? তাশরিফ, তুমি কি শুনতে পাচ্ছ? স্যার এটা তো পড়লেই বেশি ভালো হয়। আচ্ছা, তাহলে বুঝতেই পারছো এটি কোন লয়ের কবিতা? দ্রুত লয়ের। দ্রুত লয়ের। হ্যাঁ, যে কবিতাগুলো দ্রুত পড়তে হবে সেগুলো হচ্ছে দ্রুত লয়, যে কবিতাগুলো মধ্য গতিতে পড়তে হবে সেগুলো হচ্ছে মধ্য লয়, আর কতগুলো কবিতা আছে যেগুলো কথার মতো করে পড়তে হয় সেগুলো হচ্ছে বিলম্বিত লয়। তো এটা নির্ভর করে কিসের উপরে? কবিতার উপরে, ছন্দের উপরে, কবিতার ভাবের উপরে। তাহলে একটি জিনিস কিন্তু এখানে স্পষ্ট, দ্রুত লয়ের কবিতাগুলো আমরা মধ্য লয়ে যদি পড়ি বা বিলম্বিত লয়ে যদি পড়ি তাহলে শুনতে ভালো লাগছে না। ম্যাম, আমাদেরকে কি আরেকটি যে কোনো মধ্য লয়ের কবিতা শোনাবেন? শান্তা ম্যাম, শুনতে পাচ্ছেন? আমরা যে পড়েছিলাম মধ্যলয়ের, এখানে কে বকেছে কে মেরেছে কে দিয়েছে গাল, তাই তো খোকা রাগ করেছে ভাত খায়নি কাল। এটি কিন্তু মধ্যলয়ের। কে বকেছে কে মেরেছে কে দিয়েছে গাল, তাই তো খোকা রাগ করেছে ভাত খায়নি কাল। ঠিক আছে, আমরা যখন পালকি চলে গগন তলে আগুন জ্বলে, আমরা কিন্তু দ্রুত পড়েছি। তার চাইতে একটু ধীর গতির কোনটা? একটু আগে যেটি পড়লাম। এরপরে যদি আরো পড়ি, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, এগুলো হচ্ছে মধ্য লয়ের। আর বিলম্বিত লয় আমি বলেছি কথোপকথন টাইপের। ওইখানেতে যেও নীলঞ্জনা, ওইখানেতে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের শনে, এটা হচ্ছে বিলম্বিত লয়, যা একটু মানে দ্রুত লয়, মধ্য লয়ের চাইতেও আরো একটু বেশি সময় নিয়ে যেগুলো পড়তে হয় এগুলো হচ্ছে বিলম্বিত লয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছো তোমরা যে আমাদের সব কবিতাগুলো একই গতিতে আমরা পড়তে পারি না, সেগুলো ভিন্ন ভিন্ন গতিতে পড়তে হয়। এরপরে এসো আমরা দেখি আর একটু আবৃত্তির জন্য প্রয়োজন। আমাদের কি প্রয়োজন আবৃত্তির জন্য? আবৃত্তির জন্য শেখার জন্য আমাদের কি কি প্রয়োজন পড়বে? আবৃত্তি শেখার জন্য আমাদের প্রয়োজন পড়বে কণ্ঠ বা বাকযন্ত্র। আমরা যে এই যে পড়ছি বলছি, হ্যাঁ, এগুলো কিসের কাজ? আমাদের কণ্ঠ বা বাকযন্ত্রের কাজ। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। তারপরে এরপর প্রয়োজন হচ্ছে আমাদের শ্রবণ শক্তি। শ্রবণ শক্তি কোনটা? যার মাধ্যমে আমরা শুনতে পাই। এই যে আমি কথা বলছি, আমি কিন্তু শুনতে পাচ্ছি আমি কিভাবে কথাগুলো বলছি। আমি যখন শুনতে পাচ্ছি যে আমার উচ্চারণ ঠিক হচ্ছে বা আমার উচ্চারণটা সঠিকভাবে হচ্ছে না, সেটি হচ্ছে আমাদের, আমি যখন বুঝতে পারছি সেটি হচ্ছে আমার শ্রবণ শক্তি। তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? এরপরে আছে জি স্যার, বোধ।
এরপরে আছে বোধ। বোধ মানে হচ্ছে অনেকটা বলা যেতে পারে জ্ঞান বা স্পষ্ট ধারণা। বোধ বলতে ধারণা, যে আমি যা পড়ছি, কি পড়ছি সেটি সম্পর্কে জানা, এটি হচ্ছে এখানে বোধ। আচ্ছা, আমরা কথা বলি কিসের মাধ্যমে? আমরা কথা বলি কিসের মাধ্যমে বন্ধুরা, বলো? জিহ্বার মাধ্যমে। জিহ্বার মাধ্যমে। জিহ্বা এখানে কি? জিহ্বা কিন্তু আমাদের বাকযন্ত্র, নাকি? বাকযন্ত্রের, হ্যাঁ। এরপরে আমরা যে উচ্চারণ করছি তা শুনতে পাই কিসের মাধ্যমে তাসরিফ? আমরা শুনতে পাই কিসের মাধ্যমে? কানের মাধ্যমে। এই যে কানের মাধ্যমে যে আমরা শুনতে পাই, এটি হচ্ছে আমাদের কোন শক্তি? শ্রবণ শক্তি। আচ্ছা, আর আমি যে কবিতা পড়ছি বা আমি যে বিষয়বস্তু নিয়ে পড়ছি সেটি সম্পর্কে অবগত হওয়া, সেটির বিষয়বস্তু বুঝতে পারা, সেটি হচ্ছে বোধ। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পেরেছ? আচ্ছা, এবার এসো, আমরা এখানে একটি কবিতা দেখতে পাচ্ছি। কবিতার নাম তোমরা কি পড়তে পারছো? জি স্যার। আচ্ছা, এটি মন পড়ো তো, মন। মন দেখতে পাচ্ছ? তাশরিফও পড়তে পারো। তাশরিফ? জি স্যার। হ্যাঁ, পড়ো। আবতা সুকুমার রয়, ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে, আজকে আমার মনের মাঝে ঝাই ঝাপ ধাপ ধপ তবলা বাজে, রাম খাটা খট। স্যার এখানে একটা ঝাপসা দেখা যাচ্ছে, তারপরে ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা, ম্যাম একটু হেল্প করবেন? আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ তো, তাই না? হ্যাঁ, আমাদের তাশরিফ কিন্তু বলেছিল সুকুমার রয়। এটা সুকুমার রয় নয়, সুকুমার রায়। বুঝতে পেরেছো বন্ধু? তাশরিফ শুনতে পাচ্ছ? জি মেয়ে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা কি বলবো? সুকুমার রায় বলবো। ওকে, আচ্ছা। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে, আজকে আমার মনের মাঝে ঠাই ধপাধপ তবলা বাজে, রাম খটাখট ঘেচাং ঘেচ, কথায় কাটে কথার পেঁচ, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। ধন্যবাদ। আচ্ছা, এবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এটি কোন লয়ের কবিতা? বন্ধুরা একটু চিন্তা করো, আমি একটু চিন্তা করার চেষ্টা জন্য করছি, সময় তোমরা দিচ্ছি। ম্যাম, আপনি কি হেল্প করবেন বন্ধুদের উদ্দেশ্যে? শান্তা ম্যাম শুনতে পাচ্ছেন? এটি হচ্ছে মধ্যলয়ের, এটি হচ্ছে
মধ্যলয়ের একটি কবিতা। আর এটি কোন ধরনের ছন্দ? এটি হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। এখানে এই কবিতাটি পড়তে গিয়ে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে কি আমাদের কবিতা পড়তে গেলে প্রথমে যে জিনিসগুলো প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে শুদ্ধ উচ্চারণ। শুধু কি শুদ্ধ উচ্চারণ? না বন্ধুরা, শুধু শুদ্ধ উচ্চারণ হলেই হবে না, হতে হবে প্রমিত উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ বলতে যদি আঞ্চলিক কোনো ভাষা হয় সেখানেও কিন্তু শুদ্ধ উচ্চারণ আছে। আমরা কিন্তু আঞ্চলিক ভাষায় কেউ যদি অন্য কোনো ভাষাভাষী যদি ভিন্ন কোনো আঞ্চলিক ভাষা নিয়ে কথা বলতে যায়, সেখানে কোনো শব্দে যদি ভুল করে তখন কিন্তু হাসাহাসি করে না? কেন? তার উচ্চারণটি সঠিক ছিল না, সেজন্য হাসাহাসি করে। কিন্তু দেখা যাচ্ছে সেই একই শব্দ ভিন্ন কোনো ভাষাভাষীদের জন্য শুদ্ধ হতে পারে, শুদ্ধ উচ্চারণ হতে পারে। তাহলে আমাদের এখান থেকে বুঝতে হবে যে আসলে শুদ্ধ উচ্চারণে না, আমাদের পড়তে হবে প্রমিত উচ্চারণ। সুকুমার রায়, আসলে রায় শব্দটা আমাদের ভাষায় এমন ভাবে যুক্ত হয়ে গেছে যে আমরা এখন রয় বলতেই পছন্দ করি, কিন্তু বাংলায় উচ্চারণ করতে গেলে যেমন আছে ঠিক তেমন পড়তে হবে, সুকুমার রায়। তাহলে এই ধরনের ছোট ছোট আমাদের উচ্চারণগুলো প্রমিতভাবে যদি আমরা করতে পারি, আমাদের কবিতা পড়া অনেক সহজ হয়ে যাবে। আমরা প্রথমে ছন্দ দিয়ে না পড়ে আমরা যদি এভাবে পড়ি, আবোল তাবোল সুকুমার রায়, ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে, আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে, রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। বন্ধুরা, হয়তো তোমরা বলছো শুনতে ভালো লাগছে না আমার পড়াটা, আমি কিন্তু আবৃত্তির জন্য পড়ছি না, আমি পড়ছি শুদ্ধ উচ্চারণের জন্য, প্রমিত উচ্চারণের জন্য। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে, আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে, রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। ম্যাম শুনতে পাচ্ছেন আমাকে? আমরা মনে হ্যাঁ, হয় এবার একবার বাচ্চাদের কাছে শুনতে পারি, তাই না? ওরা একটু দেখে দেখে বলুক হ্যাঁ, শব্দগুলা কিভাবে একটু আগে উচ্চারণ করছে। একটু আগে কে পড়ছিল? মুন পড়ছিল নাকি তাসরিফ? তাসি পড়েছিল। এবার আমরা মুনের কাছ থেকে শুনবো। আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের আবোল তাবোল কবিতাটি। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে, আজকে আমার মনের মাঝে ধাই ধপা ধাপ তবলা বাজে, রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সঙ্গ মোর। চমৎকার। চমৎকার। তবে মনকে আমার একটা কথা বলার আছে, সেটি হচ্ছে মন বলেছে মনের, আমরা মন বলবো না, মন। হ্যাঁ, শুদ্ধ প্রমিত উচ্চারণ হচ্ছে মনের, মনের নয়, ঠিক আছে? মনে রাখবে। আর কথার প্যাঁচ, ওখানে চন্দ্রবিন্দু ছিল, চন্দ্রবিন্দু মানে হচ্ছে আমরা একটু নাকে উচ্চারণ করব, তাই না? হ্যাঁ ম্যাম, আপনি একবার একটু পড়ে শোনান, ওরা আর একটু বুঝতে পারবে। আচ্ছা, আমি আরো একবার পড়ছি। ছুটলে কথা থামায় কে,
আমি এখন আবৃত্তি করছি না, আমি তোমাদেরকে উচ্চারণগুলো ভালোভাবে খেয়াল করার জন্য পড়ছি। আবোল তাবোল, এটা অনেকেই বলে থাকে আবুল তাবুল। হ্যাঁ, দেখো এখানে তোমরা লক্ষ্য করবে যে এখানে ওকার রয়েছে, ও। হ্যাঁ, রস্ব উকার কিন্তু না সেটা, তাই আমরা বলবো আবোল তাবোল। আচ্ছা, সুকুমার রায়, ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে। আজকে আমার মনের মাঝে, খেয়াল করো আমি মনের মাঝে বলিনি, মনের মাঝে। ধাই ধপাধপ তবলা বাজে, রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ। রাম, দুঃখিত আমি একটু দেখতে খটাখট। পাইনি। হ্যাঁ, রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাঁচ। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। তোমরা কি বুঝতে পেরেছো বন্ধুরা আমি কিভাবে উচ্চারণ করেছি? তোমরা কি খেয়াল করেছো? জি মিস। আচ্ছা, এবার আমি ম্যাম এবার আমরা একটু তাসশিফের আবৃত্তি। কাছে মনে একটু আচ্ছা, আবৃত্তি। জি। আচ্ছা, ঠিক আছে, আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের আবোল তাবোল। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে। আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে, রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাঁচ। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। কেমন লেগেছে বন্ধুরা? আশা করছি স্যার খুব তোমরা চমৎকার লেগেছে। অনেক হ্যাঁ, ভালো চমৎকার লেগেছে। লেগেছে। আচ্ছা, এখানে পার্থক্যটা কোথায় বন্ধুরা? আমরা পড়েছি, ম্যাডামও পড়েছে। স্যার এখানে সুরের পার্থক্য। হ্যাঁ, সুন্দরভাবে স্যার প্রমিত উচ্চারণে ম্যাডাম পড়েছে। যেখানে যে ছন্দ থাকার কথা ছিল ম্যাডাম, কবিতা পড়া যায়, টান দিয়ে। হ্যাঁ সেটাই বলছি। হ্যাঁ, এখানে এখানে ম্যাডাম যেখানে যেমন পড়ার কথা ছিল ঠিক তেমন ভাবেই পড়েছে, সেজন্য কিন্তু আমাদের কাছে এত ভালো লেগেছে। তা আমরাও যদি এভাবে প্রমিত উচ্চারণে সুন্দরভাবে বলার চেষ্টা করি, আমরাও একসময় খুব ভালো আবৃত্তি করতে পারবো। বন্ধুরা, শুধু আবৃত্তিই বলবো না, আমরা সুন্দরভাবে কথাও বলতে শিখতে পারবো। আমরা একদিনে মনে হয় বেশি আলোচনা করলে হয়তো বেশি একটু কষ্ট হয়ে যাবে, ঝামেলা মনে হবে। তার চেয়ে বন্ধুরা আমরা আজকে যতটুকু শিখেছি মনে হয় আমরা এইটুকু প্র্যাকটিস করি, বেশি বেশি পড়ি। যে তোমাদেরকে যে টেকনিকগুলো আমি বলে দিলাম, যে টেকনিকগুলো বললাম, আমরা প্রমিত উচ্চারণে এখন আমাদের সামনে, আমরা আগে যেভাবে কবিতা পড়তাম কিন্তু এখন কিন্তু আমরা সেভাবে আর পড়তে পারবো না। এখন আমাদের সামনে কবিতা যদি আসে বা কোনো লেখা যদি আসে, সেটি আমরা প্রমিত উচ্চারণে পড়ার চেষ্টা করব। কোনো একটি শব্দ আমাদের সামনে আসলে সেটি সুন্দর উচ্চারণে, প্রমিত উচ্চারণে পড়তে চেষ্টা করব। যখন বেশি বেশি পড়ার চেষ্টা করব, দেখবে আমাদের উচ্চারণগুলো সুন্দর হয়ে যাচ্ছে। সুন্দর হয়ে যাচ্ছে মানে শ্রুতি মধুর হচ্ছে। শ্রুতি মধুর হচ্ছে মানে তখন তোমার সেই উচ্চারণগুলোর আলাদা একটি গ্রহণযোগ্যতা থাকবে, তোমার কথাগুলো শুনতে চাইবে মানুষ। সেটি একটি শিল্পও বটে। তো বাবা স্যার শুনতে পাচ্ছেন আমাদেরকে? স্যার আমি একটু বলবো। হ্যাঁ জি স্যার, আমি শুনছি আপনার কথা স্যার। আচ্ছা, হ্যাঁ ম্যাম বলেন।
হ্যাঁ, আমি বলছিলাম আমাদের ছোট্ট সোনামণি যে দুইজন আছে তাদের কাছ থেকে মনে হয় আমরা কিছু শুনতে পারি আজকে হ্যাঁ, আমরা ক্লাসের শেষে। ছোট্ট বন্ধুদের কাছ থেকে শুনেই আমরা শেষ করব আজকের মতো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা প্রথমে তাসরিফের কাছে শুনি। তাসরিফ, শুনতে পাচ্ছো? জি মিস, শুনতে পাচ্ছি মিস। কবিতা কবিতা হ্যাঁ বলবো? হ্যাঁ, একটা কবিতা তোমার শোনাও আমাদের। পছন্দের সবচাইতে সুন্দর কবিতাটি শোনাবে। হ্যাঁ, ওকে। আমি একটি কবিতা বলবো। কবিতাটির নাম পাখির মতো। কবি আল মাহমুদ। আমার আম্মা বলেন পড়রে সোনা, আব্বা বলেন মন দে। পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলী কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়বো, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরবো। তোমরা যখন শিখছ পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। ধন্যবাদ। চমৎকার তাসরিফ। তবে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তুমি কার কবিতা বলেছো এখন? কার কবিতা পড়েছো? কবি কবি আল মাহমুদ। কবি আল মাহমুদ নয়, কবি আল মাহমুদ। ঠিক আছে, তুমি লক্ষ্য করলে দেখবে যে এখানে মাহমুদ হয়ে আকার নেই, তাই না? ম্যাম কি ঠিক বলছি? হ আকার ম্যাম আছে। কি ঠিক বলেছি? ইয়েস মিস, ঠিক বলেছেন। আচ্ছা, ওকে বাবা, এখন থেকে তাহলে কি বলবে? আল মাহমুদ নয়। অনেকের নাম মাহমুদ থাকে, কিন্তু আমরা জানি আমাদের এই পরিচিত কবির নাম আল মাহমুদ নয়, আল মাহমুদ বলবো। ঠিক আছে? ওকে মিস। আমরা ওকে, যদি এভাবে প্রত্যেকদিন যদি একটি করে শব্দ যদি আমরা শুদ্ধভাবে প্রমিত উচ্চারণে পড়তে শিখি, তাহলে দেখবে মাসে কয়টি 30টি হয়ে যাচ্ছে। এরকম পর্যায়ক্রমে দেখবে যে কোনো শব্দই আর তোমার কাছে কি না, অপরিচিত না বা সুন্দরভাবে পড়তে পারো না এমন কোনো শব্দই আর থাকবে না। সব শব্দগুলোই তুমি প্রমিত উচ্চারণে পড়তে পারছো। এরপরে আসি আমরা মুন ইসলামের কাছে। মুন একটি কবিতা শোনাবে। আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বীরপুরুষ কবিতাটি। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ গড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর স্রোতা। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হায় রে রে, ওই যে তারা আসছে তেরে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারা গুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরথর। আমি যেন তোমায় বলছি ডেকে,
আমি আছি, ভয় কেন মা করো? তুমি বললে যাস না খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। ধন্যবাদ। অনেক সুন্দর। মনকেও আমার একটু বলার আছে। মন প্রথমেই বলেছে মনে। আমি কিন্তু একটু আগেও বলেছি আমরা মন বলবো না, ঠিক আছে? আমরা মনকে যখন প্রমিত উচ্চারণে বলতে যাব তখন আমাদেরকে বলতে হবে মন। ঠিক আছে, কিভাবে উচ্চারণ করব একটু বলো আমার সাথে। মিস, আমি এটা মন। মনই বলেছিলাম, মনে হচ্ছে শোনাই। আচ্ছা, হতে পারে আমি হয়তো ভুল শুনেছি। তারপরে আরো একটি শব্দ আমি বলতে চাই, সেটা হচ্ছে তুমি বলেছো আহ ফাঁকে। হ্যাঁ, অর্থাৎ কথার ফাঁকে এরকম কিছু হতে পারে, সেটা আমরা অর্থাৎ এখানে এসেছে কোন বর্ণটি, ফাঁকে যে শব্দটি বলেছো এখানে কোন বর্ণটি দিয়ে শুরু হয়েছে এই শব্দটি, বলো মুন বলো। দরজা দুটো একটুকু ফাঁক করে। মিস, হ্যাঁ ফাঁকি। হ্যাঁ, একটুকু ফাঁক করে, দরজা দুটো একটুকু ফাঁক করে, এটা বলেছো তাই না? এটা আচ্ছা, পদে এখানে শুরু আমরা যে হয়েছে। হ্যাঁ ফ দিয়ে শুরু হয়েছে, যদিও আমরা এটাকে ফ বলে থাকি, কিন্তু প্রমিত উচ্চারণে আমরা যদি ফ বলি এটা কি হবে, সরাসরি ভুল হবে। কি হবে, এটা ভুল হবে। তাহলে আমরা কিভাবে বলবো? ফ বলবো, প ফ, নট ফ। যেমন ইংরেজিতে আমরা এফ কে এফ বলবো, এটার শব্দের উচ্চারণটা ফ হবে। কিন্তু বাংলায় যখন আমরা ফ শব্দটি, যেটা আমরা ন্যাচারালি বলে থাকি ফ, কিন্তু প্রমিত বাংলায় আমরা এটাকে কিভাবে বলবো? ফ বলবো। যেমন প ফ, বলো আমার সাথে একটু কিভাবে বলবো আমরা। তাসিফ, মুন। হ হ, হ হ্যাঁ হ, হ্যাঁ একদম, খুবই সুন্দর হয়েছে। তাহলে আমরা দরজা দুটো একটুকু ফাঁক হ। করে, হ্যাঁ হ, একদম খুব সুন্দর হয়েছে। তারপর তুমি বলেছো সময়। আমরা এটিকে সময় এভাবে উচ্চারণ করলে এটি প্রমিত উচ্চারণ হবে না, যদিও এর বানানটি হচ্ছে দন্ত স ম অন্তস্থ অ। সময়, সময় হওয়ার কথা ছিল, কিন্তু যখন আমরা এটিকে প্রমিত উচ্চারণে বলতে যাব তখন আমাদেরকে উচ্চারণ করতে হবে সময়। কি বলতে হবে? নট সময়। ঠিক আছে, আমরা সময় বলবো না, আমরা কি বলবো? সময়। একটু বলো আমার সাথে, সময়। উচ্চারণ করো। সবাই বলি একসাথে, সময়। হ্যাঁ আমরা বলি সময়, হ্যাঁ বলো একটু। সময় হ্যাঁ, সময় নয়, তুমি এখন সময় বলেছো আগের মতোই। আমরা একটু ওকারের মতো করে উচ্চারণ করব। আমাকে মনে করতে হবে দন্ত স এর সাথে ওকার রয়েছে। ঠিক আছে, আমরা আমাদের আরো পরবর্তীতে কোনো ক্লাসে এই ধরনের শব্দগুলো নিয়ে নিশ্চয়ই কাজ করব ইনশাল্লাহ, যেগুলোকে আমরা মনে করতে হবে ওকার রয়েছে। যেমন ধরো জননী, হ্যাঁ আমরা এটাকে জননী বলার কথা ছিল, জ-ন-নী। হ্যাঁ, কিন্তু এটাকে আমরা যখন প্রমিত উচ্চারণ করব আমাদেরকে বলতে হয় জননী, অর্থাৎ ওকার রয়েছে এমন ভাবে ধরে দিয়ে। বুঝতে পেরেছো বাবারা? জি মিস, বুঝতে পেরেছি। ধন্যবাদ স্যার। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এটি কিন্তু আবৃত্তি শেখা কিন্তু 2-1 দিনের কাজ নয়, আমাদের দীর্ঘ একটা প্রচেষ্টা থাকতে হবে। আমরা প্রতিনিয়ত শিখব, তাহলেই আমাদের দ্বারা এটি সম্ভব। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করব। আবারও আগামী শুক্রবারে
বিকাল 4টায় তোমাদের সাথে দেখা হবে, প্রিয় বন্ধুদের সাথে দেখা হবে, আমাদের যারা দর্শক শ্রোতা আছেন আপনাদের সাথে আবারও কথা হবে। মিস, আপনি কিছু বলবেন? স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, আমি বলবো এটি একটি চমৎকার আয়োজন। এই আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য আমি অবশ্যই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পিএসসি অনলাইন স্কুলকে এবং সেই সাথে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব নজরুল ইসলাম পাবা স্যারকে, এবং সাথে আছেন আমার অত্যন্ত প্রিয় শিক্ষক কামরুল হাসান স্যার, এবং আমি যাকে আমি ওয়ান্ডার বয় বলে থাকি, আমার তাসিফ বাচ্চা, ওকে আমি বাচ্চাই বলে থাকি, এবং আমার অত্যন্ত প্রিয় মন, তাদের সাথে আজকে এত সুন্দর একটি সময় কাটাতে পেরে আমার সত্যি ভীষণ ভালো লাগছে। আমরা আশা করছি আমাদেরকে যারা দেখছেন, আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের কে সুযোগ করে দিবেন আমাদের এই অনুষ্ঠানটি দেখার। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।